ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা করছি ফুটবল দিয়েই। টমাস ডুলির অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 16 ফুটবলার। সোমবার দুপুরে ক্যাম্পে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে নেমে 1.5 ঘন্টা ঘাম ঝরান ফাহমিদুল জামালরা। ডুলির সহকারী হিসেবে যোগ দিয়েছেন মার্কো বেনো। অধিনায়ক জামালের প্রত্যাশা, ডুলির অধীনে ভালো ফল পাবে বাংলাদেশ। আর কোচের চুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে ফুটবলারদের সাপোর্ট দিতে বললেন বাফুফে কর্তারা। টমাস ডুলির হাত ধরে ফুটবলে নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। ফুটবলাররা মাঠে আসার 1 ঘন্টা আগে প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির এই মার্কিনি। সঙ্গে ছিলেন সদ্যই ক্যাম্পে যোগ দেয়া ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের বয়সভিত্তিক দলের সাবেক কোচ মার্কো বেনো। অনুশীলন শুরুর আগে মাঠেই সারেন পরিচিতি পর্ব। সোমবার বেলা 12টায় টিম হোটেলে রিপোর্টিং করে ফুটবলাররা। বিকেলেই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েন 5 জন সান মারিনো ম্যাচে ভালো করতে। ওইখানে গেলে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা we will find out, but it's gonna be a total different match যেটা আমরা used to, so it's gonna be exciting. আমি আশা করি নতুন কোচ নিউ স্টার্ট যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। নতুন প্র্যাকটিস কিটে দারুণ লাগছিল জামালদের। 30 মে পর্যন্ত চলবে ঢাকার ক্যাম্প। কোচের চুক্তি নিয়ে সমালোচনা না শুনে মাঠের খেলায় মনোযোগ ন্যাশনাল টিমস কমিটির। আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাআল্লাহ। অনুশীলনের প্রথম দিন উপস্থিত ছিলেন 16 ফুটবলার। কিংসের 10 ফুটবলার যোগ দেবেন মঙ্গলবার। হামজা শমিত সহ 4 প্রবাসী ফুটবলার সরাসরি সান মারিনোতে যোগ দেবেন দলের সঙ্গে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সান মারিনো ম্যাচ যেহেতু টমাস ডুলির জন্য একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা ভালো যাক সেটাই প্রত্যাশা। এবং অবশ্যই বাংলাদেশের সঙ্গে তার যে পথ চলা সেটা দীর্ঘায়িত হোক, সফল হোক বাংলাদেশের এই কোচের অধীনে সামনের যত টুর্নামেন্ট আছে কিংবা ম্যাচ আছে। পরবর্তী প্রসঙ্গে দিতে চাই, দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন সময় ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। এই খবর আর্জেন্টাইন ভক্তদের মনে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। ইন্টার মায়ামি কোচের ধারণা চোট ক্লান্তির কারণে এসেছে, কিন্তু মেসির ইনজুরি আসলেই কতটা গুরুতর চলুন জানার চেষ্টা করি ডেস্ক রিপোর্টে। লিওনেল মেসির ইনজুরির গভীরতা জানতে তার চোট পাবার ঘটনাটা জানা জরুরি। চলছিল ইন্টার মায়ামি ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচের 70 মিনিটে একটি ফ্রি কিক নেবার সময় বাম উরুর পেছনের অংশে টান অনুভব করেন মেসি, যে জায়গাটি পরিচিত হ্যামস্ট্রিং নামে। এরপর অস্বস্তি বোধ করায় মেসি নিজেই তার বদলি মাঠে নামাতে বলেন। তবে স্বস্তির খবর হলো, চোট পাওয়ার পর মেসি অনেকটা স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে নয়, স্বাভাবিক গতিতেই ড্রেসিং রুমে হেঁটে ঢুকতে দেখা যায় লিওকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গুইলার্মো হোয়েস। ম্যাচের ফলাফল ছাপিয়ে মেসির চোট নিয়েই অধিকাংশ প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। গুইলার্মো জানিয়েছেন মেসির চোটের সবশেষ আপডেট। আমার জানা মতে এখনো আমাদের কাছে এই বিষয়ে কোনো রিপোর্ট নেই। শীঘ্রই আমরা ইনজুরির গভীরতা জানতে এমআরআই পরীক্ষা করব। তবে আমার প্রাথমিক ধারণা চোট গুরুতর নয়, ও আসলে ক্লান্ত ছিল। এটা ক্লান্তিজনিত পেশির টান। টিম সংশ্লিষ্টরা বলছেন, মেসির বয়স এখন 38 হওয়ায় এই ধরনের ফ্যাটিক ইনজুরি হওয়াটা স্বাভাবিক। সামনে বিশ্বকাপ থাকার কারণেই হয়তো কোনো ধরনের ঝুঁকি না নিয়েই দ্রুতই মাঠ ছেড়েছেন মেসি। আগামী 1 জুন কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলছে গণমাধ্যম। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। এর আগে অবশ্য 6 জুন হন্ডুরাস আর 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
চোখের জল, কামব্যাক আর ঠিক বিশ্বকাপের আগে আবারও সেই চোটের অভিশাপ। নেইমারকে নিয়ে সেলেসাও শিবিরে এখন চলছে মধুর এক সংকট। একদিকে দল পেয়ে সারা রাত কান্না, অন্যদিকে সব ওলটপালট করে দেওয়া এক নতুন ইনজুরি। তবে কি আনচেলত্তির তুরুপের তাস মাঠে নামার আগেই শেষ, নাকি এবারও হেক্সা মিশনের ট্র্যাজিক হিরো হতে যাচ্ছে নেইমার? বিশ্বকাপের চূড়ান্ত দলে নিজের নাম দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। সাও পাওলোর এক অনুষ্ঠানে নিজেই ফাঁস করলেন সেই গোপন কথা। বাদ পড়বার শঙ্কা আর ফেরার লড়াই সব মিলিয়ে অনেকটা মানসিক চাপেই ছিলেন সেলেসাও তারকা। নেইমার নিজেই জানালেন, চূড়ান্ত দল ঘোষণার পর সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। আমি সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত ঘুমোতে পারিনি। সারা রাত শুধু ভিডিও দেখেছি আর কেঁদেছি। বিছানায় আমার স্ত্রী আর কন্যারা ঘুমাচ্ছিল আর আমি পাশে বসে কাঁদছিলাম, কারণ পথটা মোটেও সহজ ছিল না। গত কয়েক বছরের চোটের আঘাত আর মাঠের বাইরের সমালোচনাকে পেছনে ফেলে এই ফেরাটা নেইমারের কাছে এক পুনর্জন্মের মতো। ইতালিয়ান কোচ আনচেলত্তির আস্থার প্রতিদান দিতে মুখিয়ে আছেন এই চেনা জাদুকর। ব্রাজিলিয়ান ভক্তদের ভালোবাসার জবাব দিতে চান মাঠের পারফরমেন্স দিয়েই। কষ্ট হয়েছে, পথটা কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব সার্থক। কোটি কোটি ব্রাজিলিয়ানকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই ব্রাজিলের আকাশে নতুন মেঘ। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েছেন এই পোস্টার বয়। চোটের জায়গায় দেখা দিয়েছে মারাত্মক ফোলা। বিশ্বকাপ শুরু ঠিক আগ মুহূর্তে এই চোট যেন বিনা মেঘে বজ্রপাত। যদিও ক্লাব বলছে গুরুতর নয় নেইমারের ইনজুরি। তাই তো এখন প্রশ্ন জাগছে, বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচগুলোতে কি আদৌ দেখা যাবে নেইমারকে, নাকি আনচেলত্তির স্বপ্ন সারথি হওয়ার আগেই শেষ হয়ে যাবে নেইমারের হেক্সা মিশন? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 26 সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। চমকপ্রদ হলেও সত্যি, এবারের স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে সর্বোচ্চ 8 জন খেলোয়াড় বার্সেলোনার, 3 জন করে অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিকো বিলবাও ও আর্সেনালের। চোটের কারণে সবশেষ মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে চলে যাওয়া লামিন ইয়ামাল বিশ্বকাপ দলে আছেন। 2010 সালের বিশ্বকাপ জয়ী স্পেন দলে বার্সেলোনার ছিল 7 ফুটবলার। বিশ্বকাপের পর দাভিদ ভিয়া ক্লাব বদলে কাতালান জার্সি গায়ে দিলে অনেকের কাছেই সংখ্যাটা তাই 8। 16 বছর বাদে এই বিশ্বকাপেও লা লিগা চ্যাম্পিয়নদের 8 জন খেলোয়াড় আছেন 26 সদস্যের স্পেন দলে। সেবার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন রিয়াল মাদ্রিদ গ্রেট এবং স্পেন ক্যাপ্টেন ইকার ক্যাসিয়াস। চমকপ্রদ হলেও সত্যি, এবারের স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। চোটের কারণে দানি কারবাহাল নাই, অফ ফর্মে ছিটকে গেছেন ওয়ান্ডার কিড ডিন হাউসেনও। চোটের কারণে সবশেষ মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে চলে যাওয়া লামিন ইয়ামাল বিশ্বকাপ দলে আছেন। জানা গেছে সুস্থতার পথে থাকা ইয়ামালকে বিশ্বকাপের শুরু থেকেই পাওয়া যাবে। কোচ লুইস দে লা ফুয়েন্তের দলে সর্বোচ্চ 8 জন খেলোয়াড় বার্সেলোনার, 3 জন করে অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিকো বিলবাও ও আর্সেনালের। 3 জন ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার উনাই সিমন, দাভিদ রায়া ও হুয়ান গার্সিয়া আছেন স্পেনের স্কোয়াডে। ডিফেন্সে কুকুরেয়া, লাপোর্তের মতো এক্সপেরিয়েন্সড যেমন আছেন, জায়গা পেয়েছেন পাউ কুবার্সির মতো ইয়াং ব্লাডও। মাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, রদ্রি, গাভি, ফ্যাভিয়ান রুইজরা। আর আক্রমণ ভাগে ইয়ামালের সঙ্গী দানি ওলমো, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী 4 জুন ইরাকের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। 8 জুন অন্য প্রস্তুতি ম্যাচে মেক্সিকোতে দলটার প্রতিপক্ষ পেরু। আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ এইচে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এই গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। 48 দেশের অংশগ্রহণে এবারের মেগা ফুটবল বিশ্বকাপের শিরোপা উঠতে যাচ্ছে পর্তুগালের হাতে। ইএ স্পোর্টসের এই ভবিষ্যৎবাণী হইচই ফেলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বে। যদিও আগের 4 বিশ্বকাপের নিখুঁত প্রেডিকশন দেখাচ্ছে আশার আলো। আর তা যদি সত্যি হয়, তবে ক্যারিয়ারের শেষ বিকেলে এসে অধরাকে স্পর্শ করার সুযোগ পাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই শুরু হতে বাকি এখনও কিছুদিন, তবে প্রযুক্তি আর পরিসংখ্যানের টেবিলে এখনই চূড়ান্ত হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নের নাম। জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান EA স্পোর্টসের হাইটেক গেম সিমুলেশন বলছে 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঠতে যাচ্ছে সেলেসাও দেস কুইনাস খ্যাত পর্তুগালের হাতে। অনেকের কাছে এটি কেবলই একটি গেমের ভবিষ্যৎ মনে হলেও ইতিহাস বলছে একে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। গত 1.5 দশক ধরে বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে তা নিখুঁতভাবে আগাম জানিয়ে দিচ্ছে EA স্পোর্টস। 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং সবশেষ 2022 সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের ভবিষ্যৎবাণী টুর্নামেন্ট শুরুর আগেই হুবহু মিলিয়ে দিয়েছিল তারা। টানা 4 আসরে শতভাগ সফল থাকার পর এবার EA স্পোর্টসের রাডারে পর্তুগাল। আর এই ভবিষ্যৎবাণী সত্যি হলে ক্যারিয়ারের শেষ ও ষষ্ঠ বিশ্বকাপে এসে অধরাকে স্পর্শ করার ভাগ্য হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। 41 বছর বয়সে এসেও যার গোল ক্ষুধা তরুণদের চেয়েও বেশি। ফুটবল ঈশ্বর কি এবার তার প্রতি একটু বেশি সদয় হবেন? ক্যারিয়ারে হাজারো রেকর্ড আর মুঠো মুঠো ট্রফি জিতলেও ক্যাবিনেটের একটা শূন্যতা রোনালদোকে তাড়িয়ে বেরিয়েছে ক্যারিয়ার জুড়ে। EA স্পোর্টসের এই প্রেডিকশন যদি সত্যি হয় তবে চোখের জলে নয় বরং সোনালী ট্রফি উঁচিয়ে CR7 বিদায় নেবেন রাজার বেশে। এই আবেগ এখন শুধু পর্তুগিজদের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি রোনালদো ভক্তের। এখন দেখার বিষয় বিজ্ঞান আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই হিসাব কি বাস্তবে রূপ পাবে উত্তর আমেরিকার বিশ্বকাপে, নাকি সব পরিসংখ্যানের পিঠে চড়ে বসবে মাঠের অন্য কোনো চমক? উত্তরটা তোলা থাকলো সময়ের হাতেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। না, স্বাভাবিকভাবে রোনালদো ভক্তদের জন্য এটা অনেক বড় সুখবরই বইকি, কারণ এই একটা শেষ পালক তার মুকুটেও যুক্ত হওয়া বোধহয় বাকি। ব্যাংক ব্যালেন্সে সবাইকে ছাড়িয়ে যান সবসময় খবরে আসে, সেটা ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা গোলের সংখ্যায়। তবে এই যে বিশ্বকাপ পাওয়া, সেটা যদি এখন এই পরিসংখ্যান EA স্পোর্টসের পর্তুগালকে সাপোর্ট করে এবং সেটা সত্যি হলে অবশ্য রোনালদো ভক্তদের জন্য বড় পাওয়া হবে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া প্রতিযোগিতার মাঝে সবার উপরে আছে ফিফা বিশ্বকাপ 2022 সালের আসর। টেলিভিশন আর ডিজিটাল স্ক্রিন মিলিয়ে রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ 540 কোটি মানুষ চোখ রেখেছিলেন এই টুর্নামেন্টে। দ্বিতীয় সর্বোচ্চ দেখা টুর্নামেন্ট 2008 সালের বেইজিং অলিম্পিক গেমস, আর 3 নম্বরে অবস্থান 2024 সালের ট্যুর ডি ফ্রান্স। সবুজ গালিচা আর 22 জন জাদুকরের পায়ের কারিগরি আপাত দৃষ্টিতে স্রেফ একটা খেলা মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মাদনা, যার পোশাকি নাম ফিফা বিশ্বকাপ। কিন্তু 4 বছর পর পর আসা এই টুর্নামেন্ট কেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সেটা আবারও প্রমাণিত হলো সংখ্যা তত্ত্বে। জনপ্রিয়তার সিংহাসনটা ফুটবল বিশ্বকাপ কতটা একচ্ছত্রভাবে দখল করে রেখেছে তা স্পষ্ট ফিফার সাম্প্রতিক পরিসংখ্যানে। 2022 সালের কাতার বিশ্বকাপ পুরো 1 মাস ধরে বুঁদ করে রেখেছিল পুরো বিশ্বকে। টেলিভিশন আর ডিজিটাল স্ক্রিন মিলিয়ে রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ 540 কোটি মানুষ চোখ রেখেছিলেন এই টুর্নামেন্টে। অর্থাৎ এই গ্রহের অর্ধেকেরও বেশি জনসংখ্যা মেতেছিলেন ফুটবলের এই মহোৎসবে। বৈশ্বিক জনপ্রিয়তার এই দৌড়ে ফুটবলের ধারে কাছেও নেই অন্য কোনো খেলা। সাইক্লিং এর বিশ্বমঞ্চ ট্যুর ডি ফ্রান্স 350 কোটি কিংবা দক্ষিণ এশিয়ার প্রাণ ICC ক্রিকেট বিশ্বকাপ 260 কোটি দর্শক টানলেও ফুটবলের এই মহাসমুদ্রের কাছে তা যেন ম্লান। এমনকি শতাব্দী প্রাচীন অলিম্পিক গেমসের সর্বোচ্চ দর্শক সংখ্যাও ফুটবলের এই রাজকীয় আসরকে স্পর্শ করতে পারেনি। ফুটবলের এই একচেটিয়া আধিপত্য শুধু পুরুষ বিশ্বকাপে সীমাবদ্ধ নয়, জনপ্রিয়তা আছে নারী বিশ্বকাপেও। শেষবার নারী বিশ্বকাপের দর্শক সংখ্যা ছুঁয়েছে প্রায় 200 কোটি। এদিকে ক্লাব ফুটবলের মহোৎসব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের উচ্ছ্বাসে কাঁপে বিশ্ব, যার দর্শক সংখ্যা 45 থেকে 70 কোটি হয়ে থাকে। টাকা আর বিজ্ঞাপনের বাজারে আমেরিকার সুপার বোল কিংবা বাস্কেটবলের NBA ফাইনালস যতই গ্ল্যামার ছড়াক না কেন, কোটি কোটি মানুষের খাঁটি আবেগ আর উন্মাদনার বিচারে ফুটবল বিশ্বকাপের ধারে কাছেও নেই কেউ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
এবারে ক্রিকেট প্রসঙ্গে যাওয়া যাক। চূড়ান্ত হয়েছে বিসিবি নির্বাচনের রূপরেখা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নাম প্রত্যাহার করেছেন পরিচিত ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান বাদল সহ 3 জন। সি ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে না আগেই জানা ছিল। বি ক্যাটাগরির 12 পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 18 জন, কিন্তু সোমবার নাম প্রত্যাহারের দিন এই ক্যাটাগরি থেকে সরে দাঁড়ালেন 2 জন। ক্লাব ক্যাটাগরিতে থেকে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফুর রহমান বাদল, সেই সাথে সরে দাঁড়ালেন ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান। ক্যাটাগরি এ থেকে ফেনী জেলার কাউন্সিলর শরীফুল ইসলাম নাম প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে নির্বাচিত হলেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈনুদ্দিন চৌধুরী। এছাড়াও এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ঢাকা বিভাগ থেকে শাহিন বিন জামান ও এস.এম. আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কায়ুম চৌধুরী, রাজশাহীর মীর শাকরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন। তবে নির্বাচন হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগে। বিশ্বকাপ উন্মাদনা মানেই মেক্সিকান ফুটবল ভক্তদের জীবন্ত এক উৎসব। ঘরের মাঠের এবারের আসরকে সামনে রেখে নতুন উন্মাদনায় মেতেছে দেশটি। মেক্সিকোর ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তুলতে তৈরি করা হয়েছে বিশাল এক মুরাল। সম্পূর্ণ ঐতিহ্যবাহী তুলির ছোঁয়ায় আঁকা এই দেয়াল চিত্রটি এরই মধ্যে নাম লিখিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। নতুন ফরম্যাটের বিশ্বকাপে নতুন এক মাইলফলকের পথে মেক্সিকো। প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের 3 আসরের আয়োজক হতে যাচ্ছে দেশটি। আর এমন গৌরবময় অর্জন স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি নেই মেক্সিকোর। রোববার মেক্সিকো সিটির গুস্তেভো এ মাদেরোতে ছিল তেমনই এক আয়োজন। তারকা ফুটবলার আর শত শত মানুষের উপস্থিতিতে উন্মোচন করা হলো 200 বর্গমিটারেরও বেশি আয়তনের বিশাল এক মুরাল। আর তাতেই গড়ল নতুন এক বিশ্ব রেকর্ড। স্প্রে ক্যানের পরিবর্তে সাধারণ তুলি আর অ্যাক্রিলিক রং দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মুরাল এখন এটি, যার স্বীকৃতি মিলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে। কার্লোস বাদিয়ার নেতৃত্বে একদল শিল্পীর দিনরাত প্রচেষ্টায় মুরালে ফুটিয়ে তোলা হয়েছে মেক্সিকান ফুটবলের ইতিহাস। মুরালটিতে যেমন রয়েছে পুরনো ফুটবল ও বুটের বিবর্তন, তেমনি ঠাঁই পেয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স কিংবা ব্যাসিলিকা অব গুয়াডালুপে। শুরু থেকেই আমরা সাধারণ আরবান আর্ট বা স্প্রে পেইন্টিং থেকে আলাদা কিছু করতে চেয়েছিলাম। আমরা একদম সনাতনী পদ্ধতিতে তুলি ব্যবহার করেছি, আর এই কারণেই আজ আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পেরেছি। অনুষ্ঠানে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন মেক্সিকোর ফুটবল কিংবদন্তি কুয়াউতেমোক ব্লাঙ্কো এবং ফ্রান্সিসকো ফনসেকা। প্রিয় তারকাদের কাছ থেকে অটোগ্রাফ আর মুরালের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে মুখিয়েছিলেন ফুটবল প্রেমীরা। আগামী 11 জুন মেক্সিকোতে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। তার আগে রেকর্ড করা এই শিল্পকর্ম মেক্সিকানদের ফুটবল উন্মাদনায় যোগ করেছে নতুন মাত্রা। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। কদিন আগে ইউরোপা লিগ জেতা অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে গেল ম্যানচেস্টার সিটি। তাই হার দিয়েই শেষ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি অধ্যায়। কোচ পেপ গার্দিওলা এবং 2 অভিজ্ঞ ফুটবলার বের্নার্দো সিলভা ও জন স্টোনসের বিদায়ী ম্যাচে 23 মিনিটে আন্তোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোলের জন্য একটি শটও নিতে না পারা ভিলা সমতায় ফেরায় 47 মিনিটে। 59 মিনিটে মাঠ ছাড়েন সিটির হয়ে শেষ ম্যাচে মাঠে নামা বের্নার্দো সিলভা। 61 মিনিটে ভিলাকে এগিয়ে নেন ওয়াটকিন্স। 78 মিনিটে মাঠ ছাড়েন ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার স্টোনস। 38 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে 2 নম্বরের থেকে আসর শেষ করল সিটি। শেষ হলো গার্দিওলা অধ্যায়। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 27 গোল করেছেন আর্লিং হালান্ড। ফলে সবশেষ 4 বছরে 3 বার প্রতিযোগিতাটিতে আসরের সর্বোচ্চ গোলদাতা হলেন নরওয়ের এই স্ট্রাইকার। 2022 সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 36 গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পরের মৌসুমে 27 গোল করে আবারও পুরস্কারটি জেতেন তিনি। গত মৌসুমে জিততে না পারলেও আবারও পুনরুদ্ধার করেন পুরস্কার। 3 বার গোল্ডেন বুট জিতে হালান্ড পাশে বসেছেন অ্যালান শিয়ারার ও হ্যারি কেইনের। ফরাসি গ্রেট থিয়েরি অরি ও লিভারপুল থেকে এবার বিদায় নেওয়া মিশরের তারকা মোহাম্মদ সালাহ সর্বোচ্চ 4 বার এই গোল্ডেন বুট জিতেছেন। ইপিএলে 132 ম্যাচ খেলে 112টি গোল করা হালান্ড এই প্রতিযোগিতায় দ্রুততম গোলের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।